সকাল দুপুর রাত তিন বেলা কাঁচকলার তরকারি খেয়ে ধীরেবাবু টারজান হয়ে গেছে। রাতে আমি বেডে বসে চুল বাঁধছি, হঠাৎ সে হুড়মুড় করে রুমে ঢুকে চোখ পাকিয়ে টারজানের মতো করে বলল, এই যে বকাটে মেয়ে, বেড থেকে নেমে সোফায় গিয়ে ঘুমান কেন? সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এই বেড আমার, এখানে শুধুই আমি ঘুমাবো। আমি মুখ ভেঙচি কেটে বললাম, এই বেড আপনার, কিন্তু এখানে শুধু আমিই ঘুমাবো। আপনি সোফাতে গিয়ে ঘুমান যান। সোফাতে আপনি ঘুমাবেন। ওর কথায় মেজাজ গরম হয়ে গেল। বললাম, কাল লাইট ভেঙেছি, আর আজ কিন্তু খাট ভেঙে চুরমার করব। ভালো চান তো চুপচাপ সোফায় ঘুমান। সে উল্টো রাগ দেখিয়ে বলল, তাই ভাঙুন, তবুও আমি খাটেই ঘুমাবো। কথাটা বলে সে খাটে এসে ছু মেরে কোল বালিশটা টেনে নিয়ে সোজা শুয়ে পড়ল। তাকে সরানোর কোনো উপায় খুঁজে পেলাম না। আর আমি তো সোফায় ঘুমাতে পারি না, এ তো কম জায়গায় তো আমার হয় না। সারা খাট গড়াগড়ি করে ঘুমানোর অভ্যাস আমার। একাধিক কোল বালিশও লাগে আমার। গত রাতে ওর কোল বালিশটা দখল করেছিলাম, আজ তো সে কেড়ে নিল। আমি ঝামেলা করার কিছু না পেয়ে বললাম, বিছানায় শুয়েছেন ভালো কথা, কিন্তু কোল বালিশটা ছেড়ে দিন। কেন? আমি কোল বালিশ ছাড়া ঘুমাতে পারি না। তাই আমিও কোল বালিশ ছাড়া ঘুমাতে পারি না। আমি ধমকের স্বরে বললাম, এসব কথা রেখে কোল বালিশটা দিন। সে কোল বালিশটা আরও চেপে ধরে বলল, দেব না। আমি কোমরে শাড়ির আঁচল গুজে ঠিকঠাকভাবে বসে জোর করে কোল বালিশ টেনে নিতেই সে ধরে ফেলল। দুজন কিছুক্ষণ কোল বালিশ টানাটানি খেললাম। ওর শক্তির সাথে কুলিয়ে উঠতে না পারলেও খামচি ধরে কোল বালিশটাকে ধরে রাখলাম। অবশেষে যা হবার তাই হলো। কোল বালিশটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সারা বিছানা তুলারময় হয়ে গেল। দুজন হাঁ করে কিছুক্ষণ চেয়ে থাকলাম। সে রেগে গিয়ে বলল, বজ্জাত বউ, বকাটে মেয়ে, দিলেন তো আমার স্বাদের কোল বালিশটা ছিঁড়ে। বেশ করেছি, টেনে ধরেছিলেন কেন? ছেড়ে দিলে তো আর ছিঁড়ত না। ধুর, এখন তুলোগুলো পরিষ্কার করুন। আমি ছিঁড়েছি যে আমি পরিষ্কার করব? টানাটানি তো দুজনই করেছি, সুতরাং অপরাধী দুজনই। অপরাধী শুধুই আপনি, ঠিক আছে? আমি আমার শোবার জায়গা থেকে সব তুলো ঝেড়ে ওর গায়ে দিলাম। তারপর আমার জায়গায় শুয়ে পড়লাম। ওর গায়ে তুলোর মাখামাখি হতেই সে লাফ দিয়ে বসে বলল, এই কি করলেন এটা? আমার জায়গায় আপনি পরিষ্কার করেছি, এবার নিজের জায়গা নিজে পরিষ্কার করে নিন। তাই বলে আমার গায়ে দেবেন? ওখানে শুয়েছেন কেন? এবার শুয়ে তো আর গায়ে তুলো লাগতো না। সে আর কিছু না বলে ওর জায়গাটা ঝেড়ে পাশ ফিরে শুয়ে থাকলো। আমি আবার তাকে জব্দ করার ফন্দি এঁটে বললাম, আপনি এই পাশে ঘুমান, আমি ও পাশে ঘুমাবো। এটা আমার খাট, আর আমি এখানেই ঘুমাবো। ইচ্ছে হলে আপনি ওখানে ঘুমান, না হলে ফ্লোর আর সোফা আছে। আমি রাগে গম গম করে শুয়ে পড়লাম। এর শোধ নেবেই বর্ণ। রাতে আমার ঘুম এলো না। এপাশ ওপাশ করছি আর তাকে জব্দ করার প্ল্যান করছি। দেখলাম সে ঘুমিয়ে গেছে। হুট করে মাথায় একটা আইডিয়া ভর করলো। উফ, দারুণ আইডিয়া! আইডিয়াটা ভেবে নিজেকেই নিয়ে আমার খুব গর্ব হলো। এত সুন্দর আইডিয়া আমার মাথায় ভাবাই যায়। আমি ঘুমের ভান করে তার কাছাকাছি গিয়ে শুয়ে থাকলাম। দেখলাম সে বেহুশের মতো ঘুমাচ্ছে। আমি হালকা ধাক্কা দিলাম, তবুও সে টের পেল না। আরেকটা জোরে ধাক্কা দিতে সে ফ্লোরে গিয়ে পড়ল। আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম, কিন্তু হাসি চেপে রাখতে আমার প্রাণ যায় যায় অবস্থা।
সে ধূপ করে পড়ে লাফ দিয়ে উঠে বসলো। আমি চোখ হালকা তাকিয়ে ভীম লাইটের আলোতে দেখলাম সে খায়ালাইমু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। যদি ব্রিটিশ আমল হতো তাহলে বউ পিটানো সূত্র অনুসারে আমি এখন উত্তম মাধ্যম খেতাম। যাই হোক, এটা ব্রিটিশ আমল না, তাই নিশ্চিন্তে তাকে ঠেলে ফেলে দিয়েছি। বর্ণের সাথে ফাঙ্গা নিলে এসব ঘটবেই। সে বসা থেকে আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, ফাজিল পাজি বকাটে মেয়ে, এমন বদ মেয়ে আমি জীবনেও দেখিনি। আর এই মেয়েই আমার কপালে ছিল। আল্লাহ, আম্মু আমার সাথে এটা কি করলো? আমি চোখ বন্ধ করে চুপচাপ থাকলাম। তার পরাণ জ্বলছে, পুড়ছে, সাথে কোমর ব্যথা করছে। সে তো একটু বলবেই। মনে মনে বললাম, বলো বাবু বলো, আরও মেল্লা করে বলো। আমি তো জানো শান্তি পাচ্ছি, এতেই আমার হবে। আমি ঘুমে বিভোর এমন ভান করেই শুয়ে থাকলাম। সে রাগ কন্ট্রোল করতে না পেরে আমাকে ধাক্কা দিল জাগানোর জন্য। আমি লাফ দিয়ে উঠে বসে চোখ ডলতে ডলতে বললাম, কি হয়েছে? তারপর চোখ খুলে দেখি সে কিলারের মতো চোখ করে আমার দিকে চেয়ে আছে। একটা চাকু থাকলে এতক্ষণে সে হয়তো আমার পেটে ঢুকিয়ে দিত। যেমন করে সে তাকিয়ে আছে, বাহ, একটু ভয়ও লাগছে। তার চোখ লাল বর্ণ ধারণ করেছে। এই রে, মারবি নাকি? মারলে তো বিপদ, শক্তিতেও পেরে উঠব না। কুইক একটা আইডিয়া বের করলাম। আমি চিৎকার করে বললাম, ভূত ভূত ভূত। হঠাৎ তার কিলার চোখ ভীত চোখে পরিণত হলো। সে আমার কাছে এগিয়ে এসে বসলো, তারপর ভীত স্বরে বলল, ভূত কোথায়? আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এই ভূত কাছে আসবে না বলেই দিলাম। সে আরও কাছে এসে আচমকা আমাকে জাপটে ধরে বলল, আমি না ভূতে ভয় পাই জানেন। আমি তো তার কাণ্ড দেখে অবাক বনে হারিয়ে গেলাম। হায় আল্লাহ, নিজের জালে নিজেই ফাঁসলাম নাকি? আমি চেঁচিয়ে উঠে বললাম, এই ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়লেই ভূত আমাকে ধরবে, আমি কিছুতেই ছাড়ব না। কথাটা বলে সে আরও শক্ত করে আমাকে জাপটে ধরলো। আমার তো দেখছি দম আটকে আসছে। আমি শান্ত স্বরে বললাম, ভূত চলে গেছে, এখন ছাড়ুন। সে চোখ বন্ধ করে বলল, আমি জানি ভূত যায়নি। আচ্ছা, মহা মুশকিলে পড়লাম তো। কি করতে যে কি করলাম। এখন এই খোকাবাবু সারা রাত আমাকে জাপটে ধরে থাকবে নাকি? আব্বু, এ তুমি কার সাথে আমায় বিয়ে দিলে গো? এ তো ভীতু ছেলে বর হয় কি করে? কোথায় সে আমাকে টারজান হয়ে ভূত থেকে উদ্ধার করবে তা নয়, সে নিজেই ভূতের ভয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ম্যানেজ করার জন্য বললাম, আমাকে একটু ছাড়ুন, আমি ভূত মেরে আসি, তারপর না হয় আবার জাপটে ধরবেন। না না, ছাড়লেই ভূত আমাকে ধরবে। আমি আশেপাশে তাকিয়ে ভূত তাড়ানোর ভান করে হাত নাড়িয়ে বললাম, এই ভূত যা বলছি যা, আর আসবে না এ ঘরে। আমার কাণ্ড দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছে। এমন করে পৃথিবীতে কেউ ভূত তাড়ানোর রেকর্ড করেছিল কি না আমি জানি না, তবে মুরগি তাড়ানোর মতো করে আমি তো ভূত তাড়ালাম। কিন্তু খোকাবাবু বিশ্বাস করলো কি না কে জানে। বললাম, ভূতকে তাড়িয়ে দিয়েছি, এবার ছাড়ুন। আমি জানি ভূত যায়নি, কারণ এ বাড়িতে আত্মা ঘুরে, সেটা আমি দেখেছি। হোয়াট? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এবার তো আমারও ভয় করছে। ইয়া আল্লাহ, হেল্প মি। হঠাৎ কিসের যেন একটা আওয়াজ শুনে ভয়ে আমিও তাকে জাপটে ধরে ভূত ভূত করে চিল্লাতে শুরু করলাম। হঠাৎ দরজার নখ শুনে আমি তো প্রায় বেহুশ। এই রে, ভূতকে মুরগির মতো করে তাড়ানো বোধহয় ঠিক হয়নি। নির্ঘাত সে মাইন্ড করেছে। আমার মাথা ঘুরছে। ভূতের হাতে আমার মরণ, এটা ভাবতেই যেন চোখে ঝাপসা দেখতে শুরু করলাম। হঠাৎ দরজার ওপার থেকে আন্টির গলার আওয়াজ শুনতে পেয়ে বুকে প্রাণ ফিরে এলো। খুব
খোকা বাবুকে বললাম, যান খুলে দিয়ে আসেন। আমি বাবা বেড থেকে নামবো না, আর আপনাকেও ছাড়বো না, আপনি খুলে দিয়ে আসেন। আজব হাদারাম একটা, বললাম না ছাড়েন। না ছাড়লে খুলবো কি করে, ছাড়ুন বলছি। না ছাড়বো না। আচ্ছা যন্ত্রণা দেখছি। এদিকে আন্টি দরজা ধাক্কাতেই চলছেন। অনেক কষ্টে তাকে ধাক্কিয়ে সরিয়ে দরজা খুললাম। আন্টি রুমে ঢুকে বললেন, চিৎকার করছিস কেন? আন্টি, বাবু ভূত দেখে ভয় পেয়েছে। আন্টি হতবাক হয়ে বললেন, কি? হ্যাঁ, সে আত্মা দেখেছে। বাবু কবে থেকে এসব বিশ্বাস করতে শুরু করেছে? আমি বাবুর দিকে আঙ্গুল ইশারা করে বললাম, ওই যে দেখুন কেমন করে ভয়ে জড়সড়ো হয়ে বসে আছে সে। আন্টি ওর দিকে তাকিয়ে বলল, ওই তো ঠিকই আছে, ঘুমাচ্ছে। পেছনে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে আছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। এই ছেলে ইচ্ছে করেই তাহলে আমার সাথে এসব করেছে, আবার বর্ণর সাথে ফাঙ্গা। এর শাস্তি তাকে পেতেই হবে। আন্টি মুচকি হেসে চলে গেলেন। আমি গিয়ে বাবুর পাশে শুয়ে পড়লাম। রাগে তো আমার শরীর জ্বলছে। বললাম, আন্টি চলে গেছে, এখন ঘুমের ভান করা ছাড়ুন। সে এদিকে পাশ ফিরে মুচকি হেসে বলল, দেখেছেন, বকাটের জবাব আমিও দিতে পারি। জবাব দিলেন তো নির্লজ্জের মতো। দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কি নির্লজ্জটাই দেখালেন। অমন করে জাপটে ধরার কি দরকার ছিল? আপনি তো ভূত দেখে ভয় পাচ্ছিলেন, ভয় যেন না পান তাই জড়িয়ে ধরেছি। মিথ্যুক একটা। আপনি ইচ্ছে করে এসব নাটক করেছেন? হ্যাঁ, নাটক করেছি। আপনার মতো বকাটে মেয়েকে কে ভালোবেসে জড়িয়ে ধরবে? আপনার মধ্যে ফাজলামি ছাড়া আর কি আছে? নারীর মায়া মমতা ছায়া আপনার ভেতরে নেই। জাস্ট আপনি একটা প্রাণী। ওর কথা শুনে হুট করে আমার চোখের জলে ভিজে গেল। আমি নির্বাক বসে থেকে নিজের চোখে জল দেখেই নিজেই অবাক হলাম। জানি না বর্ণিতার চোখে জল এলো কোথার থেকে। ডিম লাইটের আলোতে আমার ভেজা চোখ তার দৃষ্টিগোচর হলো না, কিন্তু বর্ণিতার হৃদয়ে কষ্টের ঢেউ বারবার আছড়ে পড়ল। এই প্রথম আমার মনে একটা গভীরভাবে দাগ কাটল। সত্যি কি আমি শুধুই প্রাণী? সে পাশ ফিরে ঘুমিয়ে গেল। আমি বেলকনির বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পূর্ব দিক থেকে হাওয়া এসে লাগছে আমার গায়ে। আমি নিস্তব্ধ দাঁড়িয়ে আধার দেখছি। আর কেন যেন নিজেকেও ওই আধারের মতো বড্ড একা লাগছে। সব মানুষের জীবনে কি এমন একটা নিঃস্ব রাত আসে?